হাজারটা সমস্যার ভিড়ে অন্তর্বর্তী সরকারের কিছু সফলতাও আছে। রিজার্ভের পতন থামানো ও মূল্যস্ফীতি কমিয়ে আনা সেগুলোর মধ্যে অন্যতম। এছাড়া আন্তর্জাতিক কূটনীতিতে ডক্টর ইউনূসের সরকার বেশ চমক দেখিয়েছে। দেশের সম্পদ কাজে লাগানো ও মত প্রকাশের স্বাধীনতাও এই সরকারের সাফল্যের মধ্যে পড়ে। দায়িত্ব নেওয়ার পর এক বছরে অন্তর্বর্তী সরকারের কিছু সাফল্যে চোখ বোলানো যাক। ইউনূস সরকারের অন্যতম সাফল্য এসেছে অর্থনৈতিক মন্দা মোকাবেলায়। শেখ হাসিনা পলায়নের সময় দেশের অর্থনৈতিক অবস্থা ছিল বিপর্যস্ত। ব্যাংকিং খাত ছিল ধ্বংসপ্রায়, আর রিজার্ভ ছিল নিম্নমুখী। অন্তর্বর্তী সরকার এই সমস্যার সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং দ্রুত পদক্ষেপ নেয়। এক্ষেত্রে তারা অনেকটা সফলও হয়েছে। ব্যাংকিং খাতের মাধ্যমে দুর্নীতি ও অর্থ পাচারের পথগুলো অনেকাংশে রুদ্ধ করা গেছে। রিজার্ভ স্থিতিশীল হয়েছে এবং ডলারের মূল্য নিয়ন্ত্রণে এসেছে। জনগণের আস্থা ফিরে আসায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। সবচেয়ে বড় কথা হলো মূল্যস্ফীতি ডাবল ডিজিট থেকে কমে সিঙ্গেল ডিজিটে এসেছে। এক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে ভর্তুকি দেওয়া হয়েছে, বাজার তদারকি জোরদার করা হয়েছে। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় সাফল্য আন্তর্জাতিক কূটনীতিতে। ডক্টর ইউনূসের কারণে গত এক বছরে বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। আমেরিকার প্রেসিডেন্ট থেকে জাতিসংঘের মহাসচিব কিংবা বড় বড় সংস্থার প্রধানদের সাথে আলোচনা করেছেন ডক্টর ইউনূস। এই সময় জাতিসংঘে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। মানবাধিকার ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারসাম্য বজায় রেখে কৌশলগত অংশীদারত্ব বাড়ানো হয়েছে, যা বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করেছে। পররাষ্ট্রনীতির ব্যাপক পরিবর্তন করাটাও এই সরকারের অন্যতম ইতিবাচক কাজ। বিশেষ করে গত এক বছরে একক দেশের উপর নির্ভরশীলতা থেকে সরে এসে বহুমাত্রিক ও ভারসাম্যপূর্ণ কূটনীতি গড়ে তোলা হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন অংশীদারের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, চিকিৎসা সহায়তা ও সংকট মোকাবেলায় সহযোগিতা সম্প্রসারণ হয়েছে। সার্কের পুনর্জাগরণ ও আসিয়ানের সদস্যপদ অর্জনের প্রচেষ্টাও দেখা গেছে। অতীতের সরকারগুলো দেশের জাতীয় সম্পদে ততটা গুরুত্ব দেয়নি। অন্তর্বর্তী সরকার এখানে ব্যতিক্রমী ভূমিকা পালন করেছে। বঙ্গোপসাগরকে জাতীয় সম্পদ ঘোষণা করে পানিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় উন্নয়ন পরিকল্পনা, গভীর সমুদ্র মৎস্য ও শিল্প প্রকল্পে বৈশ্বিক অংশীদারদের নিয়ে কাজ শুরু হয়েছে। আওয়ামী লীগের আমলে বৈদেশিক ঋণের যে বোঝা ছিল সেটা এসে পড়েছিল অন্তর্বর্তী সরকারের কাঁধে। এই বিষয়টাও তারা দক্ষ হাতে সামাল দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত এক বছরে প্রায় 18,631 কোটি টাকা বৈদেশিক বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। এর মধ্যে ভারতের আদানি পাওয়ার লিমিটেডের বকেয়া বিল পরিশোধ করা হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। আদানি পাওয়ারের বকেয়া ছিল 7,934 কোটি 89 লাখ টাকা। সেখান থেকে বর্তমানে বকেয়া রয়েছে 2,363 কোটি 50 লাখ টাকা। এছাড়া শ্রম সংস্কার কমিশন গঠন, জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ পুনর্গঠন এবং বাংলাদেশ শ্রম আইন সংশোধন প্রক্রিয়া শুরু করা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। সংযুক্ত আরব আমিরাতের ভিসা ফের চালু হয়েছে এবং মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা নিশ্চিত হয়েছে। উপসাগরীয় অঞ্চলে অনিবন্ধিত শ্রমিকদের বৈধকরণ, 1 লাখ তরুণকে জাপানে পাঠানোর পরিকল্পনা এবং ইতালি, দক্ষিণ কোরিয়া ও সার্বিয়ায় আরও শ্রমিক পাঠানোর প্রক্রিয়া চলছে। সবচেয়ে ভালো দিকগুলোর একটি হলো যে কেউ চাইলেই সরকারের সমালোচনা করতে পারছে, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে। দমনমূলক সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন। প্রথমে নির্বাচন নিয়ে ধোঁয়াশা থাকলেও 2025 সালের 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন 2026 সালের ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে গণতন্ত্রের পথে এগিয়ে যেতেও আর কোনো বাধা নেই। অনেক সমালোচনার মাঝে অন্তর্বর্তী সরকার এই কাজগুলো করেছে সফলতার সাথে।